আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজধানীর উপর চাপ কমাতে সারা দেশে শিক্ষা, স্বাস্থ্য সহ মৌলিক সুবিধা বাড়াতে কাজ চলছে সংসদে, বললেন প্রধানমন্ত্রী। পরিচ্ছন্ন সবুজ রাজধানী গড়তে সরকারের একগুচ্ছ পরিকল্পনা। প্রবল বর্ষণে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় নগরবাসীর ভোগান্তি। বৃষ্টি ও উজানের ঢলে হাওরে ডুবছে ফসলের ক্ষেত। বজ্রপাতে ৩ জনের মৃত্যু। জুলাইয়ে শুরু হচ্ছে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা বিতরণের পাইলট প্রকল্প, জানালেন শিক্ষামন্ত্রী। পর্যায়ক্রমে দেওয়া হবে সব শিক্ষা প্রতিষ্ঠানে। ব্যবসা পরিচালনার সহজ করতে ৩ মাসের মধ্যে সকল বাধা দূর করার অঙ্গীকার অর্থমন্ত্রীর। রফতানির বিকল্প খাত সৃষ্টিতে সুযোগ নিশ্চিতের আশ্বাস। ভারতের পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ৭ জেলার ১৪২ আসনে চলছে ভোট গ্রহণ। নির্বাচনে প্রভাব বিস্তারের পাল্টাপাল্টি অভিযোগ মমতা ও শুভেন্দু অধিকারীর। এবং যুদ্ধে ইরানের সামরিক বাহিনী পরাজিত হয়েছে, দাবি ডোনাল্ড ট্রাম্পের। কংগ্রেসের যৌথ অধিবেশনে ব্রিটিশ রাজার ঐতিহাসিক ভাষণ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাজধানীর উপর চাপ কমাতে সারা দেশে পর্যায়ক্রমে মৌলিক সুবিধা বাড়ানোর কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে তিনি বলেন, শিল্পায়ন, চিকিৎসা ও শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধা বাড়ানোর কাজ শেষে ঢাকায় চাপ কমবে। পরিচ্ছন্ন ও সবুজ রাজধানী গড়তে একগুচ্ছ পরিকল্পনাও তুলে ধরেন সংসদ নেতা। চট্টগ্রামে জলাবদ্ধতা দূর করতে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ফ্যামিলি কার্ডে অর্থায়ন মূল্যস্ফীতি কমাবে বলেও সংসদকে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জাতীয় সংসদে বুধবার নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংসদ নেতা তারেক রহমান। এই সমস্যাগুলো রয়ে গেছে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, নারীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে নানামুখী উদ্যোগ রয়েছে সরকারের। বর্তমান সরকার একটি নিরাপদ, বৈষম্যহীন এবং জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়ে তুলতে কাজ শুরু করেছে। নারী ও শিশুরাই হবে টেকসই উন্নয়নের সম অংশীদার এবং ভবিষ্যৎ প্রজন্ম পাবে একটি সমৃদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ। ফ্যামিলি কার্ড অর্থনীতির উপর চাপ হবে কিনা এমন প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, সুবিধাভোগীরা এই টাকায় দেশীয় পণ্য কেনায় কমবে মূল্যস্ফীতি। এই যে ১,৬৪,০০০ কোটি টাকার আপনি কথা বলেন, এইটা রাষ্ট্রের একটা ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্টের মাধ্যমে ধীরে ধীরে লোকাল শিল্পগুলো গড়ে উঠবে, যে ইনভেস্টমেন্টের মাধ্যমে ধীরে ধীরে কর্মসংস্থানও গড়ে উঠবে। সেই জন্যই আমাদের হিসাব বলছে ইনফ্লেশন বরং কমবে, বাড়বে না। ঢাকাকে আধুনিক ও সবুজ নগরী হিসেবে গড়তে ৫ লাখ বৃক্ষরোপণের কথা জানান তিনি। কোরিয়া ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগে মাতাইল ল্যান্ডফিলকে সমন্বিত সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তর করার মাধ্যমে সকল বর্জ্যকে জিরো বর্জ্যতে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মিয়াওয়াকি ফরেস্ট, জাপানিজ একটি ফরেস্ট, এক ধরনের ছোট ছোট উন্মুক্ত মিডিয়াম জিরো সয়েল সবুজে আবৃত করার চেষ্টা করা হচ্ছে। আগামী ৫ বছরে ইনশাআল্লাহ ৫ লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কথা বলেন চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গেও। প্লাস্টিক বোতল, পলিথিন ছাড়াও বিভিন্ন জিনিস যেগুলো ব্যবহার করে আমরা যারা বসবাস করছি, তারা অসচেতনভাবে এইগুলো দিয়ে আমরা এই খাল বিলগুলোকে বন্ধ করে দিচ্ছি। কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়। ঢাকামুখী মানুষের চাপ কমাতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে বলেও সংসদকে জানান তারেক রহমান। বর্তমান সরকার বিভিন্ন শিল্পায়ন গড়ে তোলার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় বিশেষ শিল্পায়িত অঞ্চল গড়ে তোলার চেষ্টা করছে। আমরা চেষ্টা করছি দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা সেবাও গড়ে তুলতে এবং দেশের বিভিন্ন জায়গায় ভবিষ্যৎ প্রজন্মদের লেখাপড়ার জন্য ধীরে ধীরে ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। আমরা মনে করি এই সুবিধাগুলো যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে মানুষ কম উৎসাহিত হবে ঢাকা শহরে আসার জন্য। সংসদ নেতা আরও জানিয়েছেন, বর্ষা মৌসুমে নদী ভাঙন রোধে ব্যবস্থা নিয়েছে তার সরকার। টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং নদী ভাঙন রোধকল্পে সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।
ঝোড়ো বাতাস আর টানা বৃষ্টিতে গরম কমলেও জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন নগরবাসী। বিভিন্ন এলাকায় পানি জমে থাকায় অফিস ও স্কুলগামী মানুষ পড়েন বিপাকে। সময়মতো গন্তব্যে পৌঁছতে পারেননি অনেকেই। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 7 দিন এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। বুধবার সকাল 6টা থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকা ডুবে যায়। সড়কে পানি জমে দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও শ্রমজীবীরা। সময়মতো গন্তব্যে পৌঁছাতে হিমশিম খেতে হয় অনেককে। গাড়ি খুঁজতে খুঁজতে আমাদের শরীর পুরো ভিজে গেছে, আমাদের ইউনিফর্ম নষ্ট হয়ে গেছে। আমরা তো জলাবদ্ধ আটকে গেছি, এখন তো অফিসে এখন যাইতে পারি নাই। এই যে ওখানে দাঁড়াই রয়েছি, এই রাস্তার এপারই পার হইতে পারতেছি না। এখন অল্প একটু পানির জন্য দেখেছে এখানকার রিক্সা ড্রাইভার 20 টাকা ছাড়া ওনারা যাবে না রাস্তাটা পার করার জন্য। জমে থাকা ময়লা পানিতে হাঁটতে গিয়ে স্বাস্থ্য ঝুঁকির কথাও জানান পথচারীরা। এটা তো নাপাক পানি এবং এটা তো যে আমরা নামাজ কালাম পড়ি খুবই সমস্যা, বুঝতে পারছেন। তারপরে এই পানিতে চুলকানি হয়ে যাব। ভুক্তভোগীরা বলছেন জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন জরুরি। ড্রেনের সমস্যা, নালার সমস্যা, মানে নালাগুলো হয়ে গেছে, ময়লা আটকে গেছে। ড্রেনেজ সিস্টেমটা সেরকম সুবিধাজনক না, পানি সঙ্গে সঙ্গে আপনার নিষ্কাশন হয় না, অনেক সময় লাগে। বৃষ্টি হলো এই পানি সরতে সরতে দেখা যায় 2-3 ঘন্টা লেগে যায়। যেখানে কদিন আগেও দেখা যেত কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন, প্রবল বৃষ্টির পর রীতিমতো ফাঁকা ছিল রাজধানীর সেসব ফিলিং স্টেশনগুলো। তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি হলেও তা পরিণত হয় ভোগান্তিতে। দ্রুত সমাধান না করলে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা নগরবাসীর। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 7 দিন এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। বৃষ্টি ও উজানের ঢলে হাওরে ডুবছে ফসলের ক্ষেত। পাহাড়ি ঢলের কারণে নদীর পানির চাপ বেড়ে যাওয়ায় ফসল রক্ষা বাঁধও ঝুঁকির মুখে। দিশেহারা হয়ে পড়েছেন হাওরের কৃষকরা। এদিকে জামালপুরে 2 জন ও রাজবাড়ীতে বজ্রপাতে 1 জনের মৃত্যু হয়েছে। বরিশালে বজ্রপাতে 2 শিক্ষক সহ আহত হয়েছে 16 জন শিক্ষার্থী। নেত্রকোনা ও মৌলভীবাজারে কংসমনু, ধলাই, কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। ভোর থেকেই আকাশ ভেঙে ঝরছে বৃষ্টি, সাথে ঘন ঘন বজ্রপাত, বইছে দমকা ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টি ও বজ্রপাতে সুনামগঞ্জের হাওর অঞ্চলের বোরো ধান তলিয়ে গেছে। একই সঙ্গে পাহাড়ি ঢলের কারণে নদীর পানির চাপ বেড়ে যাওয়ায় ফসল রক্ষার বাঁধও এখন ঝুঁকির মুখে। এমন অবস্থায় বাড়তি মজুরিতেও মিলছে না ধান কাটা শ্রমিক। প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। এদিকে প্রশাসন জানিয়েছে বুধবার পর্যন্ত হাওরের প্রায় 47% ধান কাটা হয়েছে। তবে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বাকি ফসল নিয়েও শঙ্কা থেকে যাচ্ছে। জেলা প্রশাসক মিলারদেরকে কৃষকদের কাঁচা ধান শুকাতে সহযোগিতার অনুরোধ জানিয়েছেন। এদিকে বিপদসীমা অতিক্রম করেছে মৌলভীবাজারের জুড়ি নদীর পানি। এখন তা 113 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও মনু, ধোলাই, কুশিয়ারা নদীর পানি বিপদসীমার কাছাকাছি। উজানে বৃষ্টিপাতের কারণে নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে উজান থেকে নেমে আসা ঢল ও অত্যাধিক বৃষ্টিপাতে মৌলভীবাজার জেলায় 897 হেক্টর বোরো ধান পানিতে তলিয়ে গেছে। নেত্রকোনার কংস ও ভোগাই নদীর পানি বিপদসীমার 82 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেখা দিয়েছে বন্যার শঙ্কা। রাজবাড়ীতে হঠাৎ বজ্রপাতে কোলে থাকা 3.5 বছরের শিশুকে বাঁচাতে গিয়ে মারা যান বাবা সুমন। এতে শোকের ছায়া নেমেছে এলাকা জুড়ে। অন্যদিকে জামালপুরে বজ্রপাতে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বরিশালে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিপর্যস্ত জনজীবন। নগরীতে জমেছে হাঁটু পানি, বয়ে যাচ্ছে প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়া। বজ্রপাতে 2 শিক্ষক সহ আহত হয়েছেন 16 শিক্ষার্থী। অনেক এলাকায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। পটুয়াখালী উপকূল অঞ্চলে বজ্রমেঘ ও বায়ুচাপ তারতম্যের প্রভাবে বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে কুয়াকাটার বিভিন্ন স্থানে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। মৎস্যবন্দর মহিপুরের খাপড়াভাঙা নদীতে আশ্রয় নিয়েছে হাজারো মাছ ধরার ট্রলার। তীব্র দাবদাহের পর শেরপুরে 3 দিন ধরে থেমে থেমে বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে, যা স্বস্তির পরিবর্তে এখন দুর্ভোগে পরিণত হয়েছে।
অনেক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, পাঠের ব্যাগ ও জুতা বিতরণ করবে সরকার। জুলাই থেকে পাইলট প্রকল্প শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম ইহসানুল হক মিলন। পর্যায়ক্রমে দেশের সব স্কুলকে এর আওতায় আনা হবে। সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা শেষে একথা জানান তিনি। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সমাজের সকল অংশীজনকে নিয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, পাঠের ব্যাগ ও জুতা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন নিয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করে সরকার। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রতিটি উপজেলার 2টি করে স্কুলে ক্লাস 1 থেকে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সারা দেশে ছেলেদের একরকম ও মেয়েদের আলাদা রকম পোশাক, ব্যাগ হবে বলে জানান তিনি। সরকারের পক্ষ থেকে প্রত্যেক উপজেলায় 2টি করে প্রাইমারি স্কুলের শুধুমাত্র ক্লাস 1-এ আমরা সরকার থেকে দিব। বাকিটি ব্যবসায়ীরা যে সহায়তা করবে সেই সহযোগিতার সংখ্যা হিসাব করে আমরা সংখ্যা বাড়াবো স্কুল ড্রেস, জুট ব্যাগ এবং জুতা। ফলে যে বাচ্চাটি স্কুলে আসবে তার অসহায় বাবা নিশ্চিন্ত থাকবে যে তার সন্তানের পিছনে তার আর কোনো ব্যয় থাকলো না। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, আগামী দিনে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সকলকে সাথে নিয়ে কাজ করবে সরকার। এক্ষেত্রে ব্যবসায়ীরা সরকারের আহ্বানে সাড়া দিয়েছেন। সকলে মিলে আমরা আগামী দিনে শিক্ষা ব্যবস্থায় সমন্বিতভাবে কাজ করার জন্য কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটা রয়েছে সেটাকে আমরা অ্যাড্রেস করেছি এবং ওনারা সকলে এগিয়ে আসছেন। আগামী 180 দিনের ভিতরে যে আমাদের প্রোগ্রামগুলো রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে, প্রথমত হলো আমাদের কোমলমতি শিশুদের ব্যাগ এবং ড্রেস বিতরণ। ধীরে ধীরে সকল স্কুল, হাই স্কুল, মাদ্রাসার সকল শিক্ষার্থীদের মাঝে ড্রেস, জুতা ও ব্যাগ বিতরণ করা হবে বলে জানানো হয়। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ব্যবসা পরিচালনা সহজ করতে আগামী 3 মাসের মধ্যে সকল বাধা দূর করা হবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে এক প্রাক বাজেট আলোচনায় তিনি কথা বলেন। এ সময় দেশকে এগিয়ে নিতে গুণগত বিনিয়োগের মাধ্যমে কর আদায় বাড়াতে ব্যবসায়ী সংগঠনের প্রতি আহ্বান জানান অর্থমন্ত্রী। তৌরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় জাতীয় রাজস্ব বোর্ড ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির 46তম সভা। এ সময় ব্যবসা পরিচালনায় সরকারের রাজস্ব নীতি ও অসহযোগিতার কথা তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। রপ্তানির উপরে যে জুটের 1% অগ্রিম নেওয়া হয়, শিল্প নীতিমালা করা হোক, যেই নীতিমালায় কোন কোন কোম্পানি কোন ব্যবসা করতে পারবে, কোন ব্যবসা করতে পারবে না। দেশ উপযোগী, সময় উপযোগী পলিসির কারণে আমরা পিছিয়ে গেছি। এগ্রিকালচারের একটা ইন্ডাস্ট্রির কর্পোরেট ট্যাক্স যদি 17 থেকে 27-এ নিয়ে যাওয়া হয় এক ধাপে, এই ইন্ডাস্ট্রি আসলে খুবই তাড়াতাড়ি ভেঙে পড়বে। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ট্যাক্স জিডিপি অনুপাত বাড়াতে না পারলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না। এখানে জ্বালানি সমস্যা আছে, ব্যাংক ঋণের উচ্চ হারের সুদের সমস্যা আছে। দুইটাই নতুন ইনভেস্টমেন্ট না, বরং আমাদের অনগোয়িং বিজনেসগুলিকে সার্ভাইভ করানোর জন্য একটা বড় প্রতিকূলতা। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যবসা পরিচালনা সহজীকরণে সকল বাধা দূর করতে আন্তরিক সরকার। আমরা চেষ্টা করব, কিন্তু ট্যাক্সের ব্যাপারে যে খুব বেশি কিছু করতে পারবো আমি সেই কথাটা আজকে ওয়াদা করতে পারবো না। কারণ আমরা যে সমস্যার মধ্যে আছি, ট্যাক্স রেভিনিউ যদি ট্যাক্স জিডিপি যদি না বাড়ে আপনারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন ব্যবসায়ীরা। কারণ আপনাদের যে সুযোগ সুবিধার কথা বলতে গভর্নমেন্ট দিতে পারবে না, কিন্তু সিম্পলি এইখানে আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি। অন্তত এই বাজেটটাই আপনারা সহযোগিতা করেন। বাংলাদেশের অর্থনীতি যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে আজকে, এখান থেকে আমার 2 বছরের কুশল লাগবে এবং এই 2 বছর পরে থার্ড ইয়ারে গিয়ে ইকোনমি উইল টার্ন অ্যারাউন্ড ইনশাআল্লাহ। রপ্তানির বিকল্প খাত নিশ্চিতে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী।
তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনে কেন্দ্রীয় সরকার প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিজ আসনে ভোট দেওয়ার শেষে তিনি এই অভিযোগ করেন। ইভিএমে যান্ত্রিক ত্রুটি ও নেতাকর্মীদের ধরপাকড়ের অভিযোগ করেন তিনি। এদিকে বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হবে বলে দাবি জানিয়েছেন বিধানসভার বিরোধী দলীয় নেতা ও মমতার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শুভেন্দু অধিকারী। এদিকে আগামী 4 মে ফলাফলের দিন নিজেদের বিজয় উৎসবের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ভারতের পশ্চিমবঙ্গে আজ চলছে মমতা শুভেন্দুর দ্বিতীয় ধাপের লড়াই। বিধানসভা নির্বাচন শুরু হয় সকাল 7টায়, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। ভোট হচ্ছে 142টি আসনে, তবে ঝড় বৃষ্টির সংখ্যা থাকায় ভোটার উপস্থিতি কিছুটা কম। এদিকে প্রথম দফার নির্বাচনের উত্তাপ দ্বিতীয় দফায়ও টের পাওয়া গেছে। সংঘর্ষে জড়িয়েছেন তৃণমূল কংগ্রেস ও বিজেপির সমর্থকরা। দ্বিতীয় দফায় যে আসনগুলো ভোট চলছে সেগুলো তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে ভোটার তালিকা হালনাগাদে 50,36,000 ভোটার বাদ পড়া তৃণমূলের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর বিপরীতে বাংলা জয়ের ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী দাবি করেন 90% ভোটই তাদের পক্ষে পড়বে। এই এলাকায় 99% ভোট বিজেপি পাচ্ছে। উনি এই এলাকায় এসে ভোটারদেরকে ভয় দেখানোর চেষ্টা করছেন। জবাবে পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির পদ্ম কখনোই ফুটবে না জানিয়ে তৃণমূল সভানেত্রী মমতা ব্যানার্জি ভোটে কেন্দ্রীয় সরকারের ব্যাপক হস্তক্ষেপের অভিযোগ করেন। ভবানীপুরে ভোটদান শেষে তিনি জানান, ভোটের আগের রাতে পুলিশ ব্যাপক ধরপাকড় চালিয়েছে। একই অভিযোগ তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। তা সত্ত্বেও কতগুলো অবজারভার এসছে বাইরে থেকে, বিজেপি যা বলছে তাই করছে। তুই চক্র বেরিয়ে গিয়ে দেখেছো আমাদের সব পোস্টার খুলে দিয়েছে। সব এইভাবে ভোট তো মানুষ দেবে, পুলিশ দেবে না, সিকিউরিটিও দেবে না। আর কয়েকজনকে নতুন নিয়ে এসছে, তারা যা ইচ্ছে করে যাচ্ছে, টেরোরিজম করছে এলাকায়। आप वोट दीजिए, अपना जो अधिकार है उसका प्रयोग करिए और बंगाल को ऐसा बहुमत दीजिए कि बंगालियों के साथ, बंगाल के साथ ना इंसाफी करने से पहले ये लोग 100 बार सोचने पे आने वाले दिन में मजबूर हो जाए। আগামী 4 মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হবে। একই দিনে আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরিতেও ঘোষণা করা হবে ভোটের ফলাফল। জাহিদুল আলম, এটিএন বাংলা। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। যুদ্ধে ইরানের সামরিক বাহিনী পরাজিত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময়ে মঙ্গলবার রাতে হোয়াইট হাউসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সম্মানে নৈশভোজে এই দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, চার্লসও তার সাথে একমত, তেহরানের কাছে কোনো পরমাণু বোমা থাকা উচিত নয়। এর আগে কংগ্রেসের যৌথ অধিবেশনে ঐতিহাসিক ভাষণ দেন ব্রিটিশ রাজা। বক্তব্যের শুরুতে দুই দেশের 100 বছরের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্ব স্থিতিশীলতায় ন্যাটোর গুরুত্ব অপরিসীম। বিস্তারিত জানাচ্ছেন আদিব মোহাম্মদ। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এর আমলে 2007 সালে রানী দ্বিতীয় এলিজাবেথ সফর করেছিলেন আমেরিকা। এরপর লম্বা বিরতি, প্রায় 2 দশক পর রাজকীয় সফরে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস সঙ্গে রানী ক্যামেলিয়া। হোয়াইট হাউসে উষ্ণ সংবর্ধনা পাওয়ার পর তারা দুজনেই চলে যান কংগ্রেসে, যেখানে আমেরিকার কংগ্রেসম্যান এবং সেনেটররা দুজনকেই সাদরে বরণ করে নেন। On behalf of the Queen and myself, to thank the American people for welcoming us to the United States to mark this semi-quincentennial year of the Declaration of Independence. ঐতিহাসিক ভাষণ দিতে গিয়ে চার্লস জানান, দুই দেশের বন্ধন 100 বছরেরও বেশি সময়ের। দিনকে দিন সেই সম্পর্ক আরও জোরালো হয়েছে। তবে বক্তব্যের শুরুতে গত শনিবার হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে বন্দুক হামলায় সমবেদনা প্রকাশ করেন তিনি। জানান, সন্ত্রাসকে কখনোই বিজয়ী হতে দেয়া যাবে না। এছাড়া বিশ্বের স্থিতিশীলতায় নেটোর গুরুত্ব অপরিসীম বলেও উল্লেখ করেন তিনি। এদিন রাতে ব্রিটিশ রাজা ও রানীর উদ্দেশ্যে নৈশভোজের আয়োজন করেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
হোয়াইট হাউসের এই ডিনারেও বিশেষ গুরুত্ব পান তারা। নৈশভোজের ভাষণে ট্রাম্প দাবি করেন মধ্যপ্রাচ্য যুদ্ধে ইরানের সামরিক বাহিনী পরাজিত হয়েছে। I offer a toast to 250 years of American freedom and very importantly to a great man, His Majesty King Charles III. বলেন রাজা তৃতীয় চার্লসও তার সাথে একমত, তেহরানের কাছে কোনো পরমাণু বোমা থাকা উচিত নয়। British heritage and say sincerely thank you. আদিব মোহাম্মদ, ATN বাংলা। American states refer to বিগত ফ্যাসিস্ট সরকার এদেশের মানুষ বিরোধী মত ও রাজনৈতিক দলগুলোর সাথে যে স্বৈরাচারী আচরণ করেছিল, ভবিষ্যতে সেটি করার আর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। জাতীয় প্রেসক্লাবে উপকূল রক্ষা নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন। চলমান সংকট মোকাবেলায় সরকারের সাথে বিরোধী দলকেও দেশ ও মানুষের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। শহীদউদ্দিন চৌধুরী অ্যানি আরও বলেন, উপকূল রক্ষা করার জন্য বনাঞ্চল, জলাধার সহ প্রকৃতিকে রক্ষা করতে হবে। বৃক্ষরোপণের পাশাপাশি খাল খনন কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করার তাগিদ দেন তিনি। ফ্যাসিস্ট যে আচরণ বিরোধী দলের সাথে করেছিল, রাজনৈতিক দলগুলোর সাথে করেছিল, সে আচরণ করার সুযোগ এখনো আসে নাই। আর এই আচরণ তো হবেই না, এই আচরণ করার কোনো সুযোগও নাই। কারণ একটা গণতান্ত্রিক দেশে যদি সমাধানের দিকে যেতে হয়, যদি লক্ষ্যে পুষতে হয়, গণতান্ত্রিক ভাষা রীতি ফলো করেই আমাকে বিরোধী দল, সরকারি দল একে অপরের জন্য সংগ্রাম করেই দেশটাকে গড়তে হবে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। চট্টগ্রামের আনোয়ারা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনাইটেড আইগ্যাস এলপিজির প্লান্ট বিশ্ব নিরাপত্তা দিবস পালন করল ইউনাইটেড গ্রুপ। এতে অংশ নেয় গ্রুপটির অঙ্গ প্রতিষ্ঠান ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেড, ইউনাইটেড ট্যাঙ্ক টার্মিনাল লিমিটেড, ইউনাইটেড চট্টগ্রাম পাওয়ার লিমিটেড এবং ইউনাইটেড আনোয়ারা পাওয়ার লিমিটেড। আয়োজনটিতে কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক সংস্কৃতি জোরদারের লক্ষ্যে প্লান্ট প্রাঙ্গণ ও পার্শ্ববর্তী এলাকায় র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও কর্মীদের অংশগ্রহণে নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সংশ্লিষ্টরা জানান, স্বাস্থ্য, নিরাপত্তা ও পরিবেশগত দায়বদ্ধতা থেকেই এই আয়োজন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে খাবার খেয়ে অসুস্থ হওয়া 94 শিক্ষার্থীর মধ্যে 93 জনই সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরেছেন। দ্রুত চিকিৎসা ও সমন্বিত উদ্যোগে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 8 দিনের জরুরি চিকিৎসা সেবা পেয়ে 8 দিন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। যশোর থেকে তামান্না ফেরজানার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বীর প্রতীক তারামন বিবি ছাত্রী হলে একসাথে অসুস্থ হয়ে পড়েন ডাইনিংয়ে খাবার খাওয়া শিক্ষার্থীরা। গত 22 এপ্রিল রাতে 166 জন শিক্ষার্থীর মধ্যে অসুস্থ হয়ে পড়েন 94 জন শিক্ষার্থী। ভোর 4টা থেকে 5টার দিকে আমি দেখতে পাচ্ছি যে আমার রুমমেট বমি করতেছে, অনর্গল বমি করতেছে, তারপরে ও বাথরুম যাচ্ছে। এরপর আমিও টের পাচ্ছি যে আমারও পেটটা ব্যথা করছে। ভার্সিটি থেকে স্যাররা আসতেছে, ম্যাডামরা আসতেছে, খোঁজ খবর নিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসায় শিক্ষার্থীরা সুস্থ না হওয়ায় তাদের দ্রুত ভর্তি করা হয় পুলেরহাটের আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে। আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে 93 জন শিক্ষার্থী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। কোন ধরনের রোগ জীবাণু দ্বারা এটা হয়েছে এবং এক্ষেত্রে কোন ধরনের অ্যান্টিবায়োটিক চিকিৎসার জন্য প্রয়োজন, সেইটার জন্য আমরা পরীক্ষা নিরীক্ষা করছি, আমরা ল্যাবে পাঠিয়েছি কালচার সেন্সিটিভিটি টেস্টের জন্য। জরুরি চিকিৎসা সেবা পেয়ে আদ্দিন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ওখানে যে আমরা আগে দুটো হসপিটালে তাদের ব্যবস্থা আমাদের খুব পছন্দ হয়নি। আদ্দিনটা খুবই পরিচ্ছন্ন ছিল এবং তাদের যে ম্যানেজমেন্ট ছিল তারা আমাদের খুবই সহযোগিতা করেছে। এদিকে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান যশোর 2 আসনের সংসদ সদস্য ডাক্তার মসলিউদ্দিন ফরিদ। আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ দিচ্ছি যে ওনারা সমস্ত ছুটি ক্যান্সেল করে স্টাফদেরকে দিয়ে এসছেন বাসার থেকে।
তাতে করে এখানে যাতে করে চিকিৎসার কোনো দেরি না হয়। দ্রুত চিকিৎসা ও সমন্বিত উদ্যোগে বড় বিপদ এড়ানো গেলেও শিক্ষার্থীদের খাবার মান ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ আমেরিকান অর্থনৈতিক জোট মার্কোস ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য চুক্তি কার্যকর করতে সমঝোতা স্বাক্ষর করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি বলেন, একতরফাভাবে বিশ্বব্যাপী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা করতেই এই উদ্যোগ। দীর্ঘ 25 বছরের আলোচনার পর ইউরোপীয় ইউনিয়নে এই চুক্তি শুক্রবার থেকে অস্থায়ীভাবে চালু হওয়ার কথা রয়েছে। প্রায় $2.3 ট্রিলিয়ন অর্থনীতির দেশ ব্রাজিল এই আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে কৃষক ও পরিবেশবাদীদের বিরোধিতার কারণে চুক্তিটি প্রাথমিক পর্যায়ে পৌঁছাতে এত দীর্ঘ সময় লেগেছে। এবার খেলার খবর। বৃষ্টিতে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচ শুরু হতে দেরি হচ্ছে। সিরিজ জয়ের লক্ষ্য সামনে রেখে দুপুরে মাঠে নামার কথা ছিল স্বাগতিক বাংলাদেশের। তবে চট্টগ্রাম বন্দর নগরীতে টানা বৃষ্টিতে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নিয়ম অনুযায়ী 1:30টায় টস এবং দুপুর 2টায় খেলা শুরু হওয়ার কথা। বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। সকালটা স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির তীব্রতা বাড়ে। 3:30টার মধ্যে শুরু করা গেলে পুরো 20 ওভারই খেলা হবে। এই ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য সিরিজ নিশ্চিত করার ম্যাচ, আর নিউজিল্যান্ডের জন্য এটি ঘুরে দাঁড়ানোর। বৃষ্টি না থামলে ওভার কমে আসতে পারে, এমনকি শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত হওয়ার সংখ্যাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রতিভা অন্বেষণ আর জাতীয় দলের পাইপলাইনকে সমৃদ্ধ করতে আগামী 2 মে থেকে 12 থেকে 14 বছরের কিশোর কিশোরীদের অংশগ্রহণে দেশব্যাপী শুরু হচ্ছে নতুন করে স্পোর্টস। উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, দেশের ভবিষ্যৎ তারকা তৈরি করতেই এই আয়োজন। প্রতিভা বাছাইয়ে কোনো স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না বলে নিশ্চিত করেন প্রতিমন্ত্রী। প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতা সিলেট থেকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই প্রতিযোগিতায় অংশ নিতে প্রায় 1,61,000 কিশোর কিশোরী অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন। এ সময় যুব ও ক্রীড়া সচিব মাহবুবুল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। যেটি শুরু করেছি, এটার একটি চলমান প্রক্রিয়া। চলতে চলতে আপনারা দেখবেন যে আসলে আমাদের কার্যক্রমগুলো কিভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করছে, এবং বাস্তবিক অর্থেই আমরা আগামী প্রজন্মের কাছে একটি ক্রিয়া বান্ধব পরিবেশ আমরা তৈরি করতে চাই, যে ক্রিয়াঙ্গনের মাধ্যমে শুধু আমার পরিবার না, আমার সমাজ না, রাষ্ট্রীয়ভাবে একটি গুণগত পরিবর্তন আনতে আমরা পারবো বলে আমরা বিশ্বাস করি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। রাজধানীর উপর চাপ কমাতে সারা দেশে শিক্ষা, স্বাস্থ্য সহ মৌলিক সুবিধা বাড়াতে কাজ চলছে সংসদে, বলেন প্রধানমন্ত্রী। পরিচ্ছন্ন সবুজ রাজধানী গড়তে সরকারের একগুচ্ছ পরিকল্পনা। প্রবল বর্ষণে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় নগরবাসীর ভোগান্তি। বৃষ্টি ও উজানের ঢলে হাওরে ডুবছে ফসলের ক্ষেত। বজ্রপাতে 3 জনের মৃত্যু। জুলাইয়ে শুরু হচ্ছে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা বিতরণের পাইলট প্রকল্প, জানালেন শিক্ষামন্ত্রী। পর্যায়ক্রমে দেওয়া হবে সব শিক্ষা প্রতিষ্ঠানে। ব্যবসা পরিচালনা সহজ করতে 3 মাসের মধ্যে সকল বাধা দূর করার অঙ্গীকার অর্থমন্ত্রীর। রফতানির বিকল্প খাত সৃষ্টিতে সুযোগ নিশ্চিতের আশ্বাস। ভারতের পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় 7 জেলার 142 আসনে চলছে ভোট গ্রহণ। নির্বাচনে প্রভাব বিস্তারের পাল্টাপাল্টি অভিযোগ মমতা ও শুভেন্দু অধিকারীর। এবং যুদ্ধে ইরানের সামরিক বাহিনী পরাজিত হয়েছে দাবি ডোনাল্ড ট্রাম্পের। কংগ্রেসের যৌথ অধিবেশনে ব্রিটিশ রাজার ঐতিহাসিক ভাষণ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।